ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি ফেরাতে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ অধিবেশনে ভিডিও বার্তায় মাহমুদ আব্বাস। ভাষণে তীব্র নিন্দা হামাসের। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে না দেওয়ার ঘোষণা ট্রাম্পের। নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করল যুক্তরাজ্য, জার্মানি। শত শত মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের বৈঠকে ডেকেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। প্রকাশ করা হয়নি রহস্যময় বৈঠকের এজেন্ডা। ইন্দোনেশিয়া এক স্কুলে বিনামূল্যে দেয় খাবার খেয়ে অসুস্থ ১৫০০ শিক্ষার্থী। ব্যাকটেরিয়া সংক্রমণের শঙ্কা দেশটির স্বাস্থ্য বিভাগের। এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড। লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তি ষড়যন্ত্রের অভিযোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি ফেরাতে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিন ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে মন্তব্য করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি আরও বলেন, বল প্রয়োগ করে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উৎখাত করতে পারবে না ইসরায়েল। সেই সঙ্গে হামাসের কর্মকাণ্ডকেও ফিলিস্তিন সমর্থন করবে না বলেও জানান তিনি। পাশাপাশি ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়ে হামাসবিহীন গাজার সরকার চান এই ফিলিস্তিনি প্রেসিডেন্ট। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘে দেওয়া ভাষণে তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৫৭ জন। অন্যদিকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার একমাত্র আন্তর্জাতিক সংযোগ পথ আলেনবি ব্রিজ ক্রসিংও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ২০ লাখের বেশি ফিলিস্তিনি আটকে পড়ে আছে সেখানে। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দিবে না বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প। বিবিসি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, গাজায় যুদ্ধ বন্ধ পশ্চিম তীরের দখলদারিত্ব রোধে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র নিয়েছে এমন সিদ্ধান্ত। ঘোষণাটি এমন এক সময় এলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এদিকে পশ্চিম তীর দখলদারিত্ব নিয়ে নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করেছে যুক্তরাজ্য ও জার্মানি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও সোমবার নিউ ইয়র্কে ইসরায়েলের এই পরিকল্পনাকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। দেশের বাইরে থেকে H-1B ভিসার দক্ষ কর্মী নিতে $1 লাখ ফি আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বলছে, দেশের ভেতর থেকে কর্মী নিয়োগ উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় আইটি কোম্পানির কর্মীরা মার্কিন চাকরির বাজারে বড় অংশ হওয়ায় ঝুঁকির মুখে পড়েছে দেশটির আইটি প্রতিষ্ঠানগুলো। এই নীতির ফলে মুনাফা নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে দক্ষ কর্মী নিতে ১৯৯০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ সরকার যুক্তরাষ্ট্রে H-1B ভিসা প্রকল্প চালু করে। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। H-1B ভিসার অধীনে বিদেশি কর্মীরাও মার্কিন নাগরিকদের সমান মজুরি পেয়ে থাকেন। এর আগে কোম্পানির আকারভেদে এই ফি $২,০০০ থেকে $৫,০০০ মধ্যে ছিল। এবার তা নির্ধারণ করা হয় $1 লাখ। এই নীতির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় কর্মীরা। গত বছর H-1B ভিসার অনুমোদন পাওয়া ৭১% ছিল ভারতীয়। এর মধ্যে বড় অংশই কর্মরত ছিল আইটি সেক্টরে। এতদিন মার্কিন ওয়ার্ক ভিসা প্রোগ্রাম থেকে লাভবান হলেও এবার ভারতীয় আইটি কোম্পানিগুলোকে বাড়তি খরচ এবং আয় কমে যাওয়ার ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এরই মধ্যে দেশটিতে আইটি খাতের শেয়ার দরও কিছুটা পড়ে যায়। এতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের ধারণা, নতুন ফি শুধু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় তাৎক্ষণিক প্রভাব বড় হবে না। তবে যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি দেখা দিলে মজুরি বাড়তে পারে এবং কোম্পানিগুলোর মুনাফা কমে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। ব্যয় বেড়ে যাওয়ায় দক্ষ কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলোকেও হিমশিম খেতে হতে পারে। নতুন নীতির ফলে চীন, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, কানাডার মতো দেশগুলোর জন্য সুবিধা হতে পারে। ভিসা নীতির মাধ্যমে বেজিং সুযোগ সুবিধা বাড়িয়ে দক্ষ কর্মী আকৃষ্ট করছে। কানাডাও কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারীদের জন্য ন্যূনতম স্কোর কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে দক্ষিণ কোরিয়াও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে বিদেশ থেকে বিজ্ঞানী ও প্রকৌশলীদের দেশে নিয়ে আসার উপায় খুঁজে বের করার উদ্যোগ নিচ্ছে। H1B ভিসার সমালোচনাও রয়েছে বেশ। অনেকেরই অভিযোগ ছিল প্রতিষ্ঠানগুলো H1B ভিসার মাধ্যমে বাইরের দেশ থেকে কম মজুরিতে কর্মী নিতে পারার কারণে মার্কিন নাগরিকদের কাজের সুযোগ হাতছাড়া হবে। হোয়াইট হাউসের তরফে বলা হয় এটি বার্ষিক নয়, এককালীন ফি, যা শুধু ভিসার আবেদনপত্রের বেলায় প্রযোজ্য হবে। তবে বর্তমান ভিসাদারি কিংবা 21 সেপ্টেম্বরের আগে যারা আবেদন জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না। ইমতিয়াজ আহমেদ, RTV। হঠাৎই শত শত মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের বৈঠকে ডেকেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তবে আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়ার রহস্যময় এই বৈঠকের এজেন্ডা এখনও স্পষ্ট হয়নি বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে এই বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশি ঘাঁটিতে কর্মরত জেনারেল ও অ্যাডমিরালরা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ও হেগসেথ প্রতিরক্ষা দফতরে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেন। এর অংশ হিসেবে বরখাস্ত করেন যৌথ বাহিনী প্রধান জেনারেল সিকিউ ব্রাউন সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে। তবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এবারের বৈঠককে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ইন্দোনেশিয়ার একটি স্কুলে বিনামূল্যে দেয়া খাবার খেয়ে অন্তত ১৫০০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর বিনামূল্যে পুষ্টিকর খাদ্য কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে একটি ব্যাচে আঁশ ও ব্যাকটেরিয়া সংক্রমণ থাকার আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে প্রদেশের ৪টি এলাকায় ধারাবাহিক বিষক্রিয়ার খবর পাওয়া গেছে। খাদ্যে বিষক্রিয়ার সর্বশেষ ঘটনার পর স্বাস্থ্যগত উদ্বেগের কারণে কয়েকটি বেসরকারি সংস্থা কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিম জাভার গভর্নর টেডি মুলিয়াদি। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তি ষড়যন্ত্রের অভিযোগে এই দণ্ড দেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC নিউজ। এদিকে সারকোজিকে ১ লক্ষ ইউরো জরিমানা প্রদান করে দেশটির আদালত। জানা যায় ২০০৭ সালে নিজ নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সাবেক লিবীয় প্রেসিডেন্ট মুহাম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিল নিকোলাসের সহযোগীরা। তবে আদালত এই রায় দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নিকোলাস। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন আইল্যান্ডে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আবার জেগে উঠেছে। এই আগ্নেয়গিরিটি গেল ২০ সেপ্টেম্বর ভয়ানক বিস্ফোরণের মধ্য দিয়ে আবার সক্রিয় হয়, যার ফলে আন্দামানে অনুভূত হয় ৪.২ মাত্রার ভূমিকম্প। তবে আশপাশের এলাকায় তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। আন্দামান সাগরের গভীরে অবস্থিত ব্যারেন আইল্যান্ডে ভারতের একমাত্র আগ্নেয়গিরি আবার জেগে উঠেছে। গেল ২০ সেপ্টেম্বর এই সক্রিয় আগ্নেয়গিরি প্রবল বিস্ফোরণের ফলে আন্দামানে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এর ফলে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। জনবসতিহীন ব্যারন আইল্যান্ডের আগ্নেয়গিরির সেই দৃশ্য ভারতীয় নৌবাহিনীর এক যুদ্ধজাহাজ থেকে ধারণ করার পর তা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে চলতি মাসে ১৩ ও ২০ তারিখ ২ দফায় স্ট্রম্বোলিয়ান ধরনের অগ্নুৎপাত হয়েছে, যার ফলে আগ্নেয়গিরি থেকে লাগাতার অল্প মাত্রার লাভা ও ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। ভারতের আন্দামান নিকোবর শেষ অংশটি একটি ক্লাসিক সাবডাকশন জোন ও এই আগ্নেয়গিরিটিও টেকটনিক প্লেটের সংঘর্ষজনিত সাবডাকশন জোনে অবস্থিত, যেখানে ভারতীয় প্লেট বার্মা প্লেটের নিচে প্রবেশ করেছে। সেটির ফলে চাপ সৃষ্টি হয়, ম্যাগমা উপরে উঠে আসে এবং অগ্নুৎপাতের সৃষ্টি হয়। এই অগ্নুৎপাতগুলো আপাতত ক্ষতিকর না হলেও ছাই এবং গ্যাস কাছাকাছি থাকা সামুদ্রিক প্রাণী ও প্রবাল প্রাচীরের ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা। এছাড়াও বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে বিষয়টি নজরদারি করছে ভারতীয় নৌবাহিনী ও ভূতাত্ত্বিক দপ্তর।
জনবসতিহীন হলেও বন দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে দূর থেকে ব্যারেন দ্বীপের জীবন্ত আগ্নেয়গিরি দেখার সুযোগ রয়েছে। তবে বিজ্ঞানীদের কাছে এই দ্বীপ এক গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হিসেবে কাজ করছে। আরাফাত ইয়াসার, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে।